হাই, আমি এসআর রোমানা। পাগলি এক্সপ্লেইনার ইউটিউব চ্যানেলে নতুন আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমি যে ড্রামাটি এক্সপ্লেইন করতে যাচ্ছি এটি 2025-এর ক্রাইম থ্রিলার মিস্ট্রি অ্যান্ড সাইকোলজিক্যাল ড্রামা। ড্রামার নাম হচ্ছে অ্যাজ ইউ স্টুড বাই। ড্রামাটা হুইসু নামের এক বিবাহিত মেয়েকে নিয়ে। তার কাছে স্বামীর দেওয়া উপহার মানেই হলো আতঙ্কের আরেক নাম। তার স্বামী দেখতে শান্তশিষ্ট হলেও আসলে সে এক ভয়ঙ্কর সাইকো। উপহার নিয়ে বাড়ি ফেরার অর্থই হলো শুরু হতে যাচ্ছে এক নিষ্ঠুর নির্যাতনের রাত। প্রথমে কোনো কারণ ছাড়াই মারধর, এরপর উপহার দিয়ে সরি বলা, আর সর্বশেষে আই লাভ ইউ বলে জোরপূর্বক শারীরিক সম্পর্ক। এটাই তার স্বামীর বিকৃত ভালোবাসা। কিন্তু কতদিন চলবে এই অন্যায়? মেয়েটি কি পারবে এই নরক থেকে পালাতে, নাকি স্বামীর এই সাইকো গেমের বলি হতে হবে তাকে? সেটাই দেখতে চলেছেন আজকের এই ড্রামাতে। চলুন আর দেরি না করে ড্রামার আকর্ষণীয় কিছু সিন দেখে নিয়ে ড্রামাটা শুরু করা যাক। ড্রামার শুরুতে দেখি দুইটা মেয়ে গাড়িতে করে কোথাও যাচ্ছে। এরপরেই সিন কাট হয়ে একটা শপিং মলে আসে। এখানে আমাদের দেখা হয় ইউনসু নামের এক লেডি সেলসম্যানের সাথে। সে একজন কাস্টমারকে পৃথিবীর সবচেয়ে দামি আর পাতলা একটা ঘড়ি দেখাচ্ছে, যেটাতে 90টি হিরে লাগানো আছে। কিন্তু বিপত্তি ঘটে একটু পরেই। ইউনসু হুট করে দেখে ঘড়িটা আর নেই। সিসি ক্যামেরা চেক করে সে দেখে ওই লোকটাই আসলে ঘড়িটা চুরি করেছে। লাউকাণ্ড। এখন অফিসে এই কথা জানাজানি হওয়া মানেই ইউনসুর চাকরি যাওয়ার সম্ভাবনা আছে। ইউনসু তো টেনশনে পড়ে যায়। তবে লোকটি চেয়ারম্যানের পরিচিত হওয়ায় ইউনসু সহজেই লোকটার ঠিকানা বের করতে পারে। ইউনসু যখন লোকটির কাছে গিয়ে ঘড়িটা চায়, তখন সে অদ্ভুত একটা কথা বলে। সে বলে, আমি ঘড়ি চুরি করিনি, একজনকে গিফট দিতে চেয়েছিলাম। পছন্দ হলে দাম দিতাম, আর পছন্দ না হলে তুমি নিয়ে যেতে পারতে। ইউনসু তো অবাক। ইউনসু বলে, স্যার আপনি তো চাইলে কিনে নিয়েও পরে রিটার্ন করতে পারতেন। লোকটি বলে, আমি এসব ঝামেলায় যেতে চাইনি। যাই হোক, শেষ পর্যন্ত ঘড়িটা পছন্দ না হয় ইউনসু রাতে সেটা ফেরত নিয়ে আসতে পারে। তো ঘড়িটা ফেরত নিয়ে আসার জন্য ইউনসু লোকটার সাথে যে সময়টা কাটায়, তাতে লোকটার সাথে ইউনসুর একটু ভালো সম্পর্ক হয়। ইউনসু বুঝতে পারে লোকটার আচরণ এমন হলেও লোকটা আসলে অনেক ভালো। তো এই ইউনসুর খুব কাছের একটা বান্ধবী আছে, নাম হুইসু। আর এই যে ছেলেটাকে দেখছেন, এটা সেই হুইসুর স্বামী। হুইসুর স্বামী হুইসুর জন্য একটা গিফট কিনতে এসেছে। আর হুইসুর স্বামী প্রায়ই এখানে তার ওয়াইফ মানে হুইসুর জন্য গিফট কিনতে আসে। তো ইউনসু অবাক হয়ে জিজ্ঞেস করে, আজ তো আপনাদের জন্মদিন বা অ্যানিভার্সারি কিছুই না, তাহলে হুট করে গিফট কেন? হুইসুর স্বামী হাসতে হাসতে বলে, হুইসুকে সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে। এটা শুনে ইউনসু মনে মনে ভাবে, হুইসু কতই না ভাগ্যবতী যে এমন একজন স্বামী পেয়েছে। ঠিক তখনই ইউনসুর কাছে তাদের এক পুরনো কাস্টমার মিস গাও নামের একটা মেয়ের কল আসে। আসলে মিস গাও এই শপিং মলে এসেছে। ট্রায়াল রুমে তার ড্রেস পরতে সাহায্য করার জন্য ইউনসুকে ফোন করেছে। তাই ইউনসু সাহায্য করার জন্য ট্রায়াল রুমে আসে। বাট সে গিয়ে তো একদম শক হয়ে যায়। মানে ইউনসু গিয়ে দেখে মিস গাওয়ের পিঠে অসংখ্য আঘাতের চিহ্ন। মিস গাও যে তার স্বামীর কাছে অত্যাচারিত, এটা ইউনসুর বুঝতে বাকি থাকে না। মিস গাওকে স্বামীর ভয়ঙ্কর নির্যাতনের শিকার হতে দেখে ইউনসুর কি যেন একটা মনে হয়ে ভয়ে আর শখে একদম চুপ হয়ে যায়। এই সময় ইউনসু মিস গাওয়ের চোখের দিকে তাকালে গাওয়ের অসহায় ফেস দেখে ইউনসু স্পষ্ট বুঝতে পারে গাও তার কাছে এই অত্যাচারের হাত থেকে বাঁচতে সাহায্য চাচ্ছে। কিন্তু মিস গাওয়ের স্বামীও সেখানে তার সাথেই আছে। তাই মিস গাও ইউনসুকে মুখে কিছুই বলতে পারে না। আর এই অবস্থায় ইউনসুও তার কোনো হেল্প করতে পারে না। কাজ শেষ হলে গাওয়ের স্বামী গাওকে নিয়ে সেখান থেকে চলে যায়। পিছন থেকে ইউনসু কিছু করতে না পেরে অসহায়ের মতো চেয়ে থাকে। সিন কাট হয়ে চলে আসে রাতে। রাতে ইউনসু বাসায় ফিরে বারবার তার মিস গাওয়ের কথাই মনে হয়। একটু পর ইউনসুর মা ফোন করে ও বলে, কাল আমাদের অ্যানিভার্সারি, তুই আসবি না? সকাল হলে দেখি ইউনসু কেক হাতে বাসায় যাওয়ার জন্য বের হয়েছে। এরপর ইউনসু বাসায় পৌঁছালে তার মা গেট খোলে, আর এটা ইউনসুর বাবা। তো একটু পরে মা মেয়ে মিলে রান্না করতে যায়। এই সময় ইউনসু মাকে আমতা নামতা করে বলে, মা, বাবা কি এখনো তোমার উপর অত্যাচার করে? তার মা চুপ করে থাকে, কোনো উত্তর দিতে পারে না। ইউনসু সব বুঝে যায়। একটু পর সবাই কেক কাটতে বসে। এটা ইউনসুর ভাই। তো কেক কাটা শেষ হলে খাওয়া দাওয়া শেষে সবাই ঘুমিয়ে পড়ে। ইউনসুও ঘুমায়। হঠাৎ সে কি যেন নেওয়ার জন্য উঠলে তার মায়ের চিৎকার শুনতে পায়। রুমের দিকে এগিয়ে যেতেই দেখে তার বাবা এই অ্যানিভার্সারির রাতেও তার মায়ের উপর অত্যাচার করছে। তখন সিন কয়েক বছর পিছনে গেলে দেখি ইউনসুর ছোটবেলা থেকেই ইউনসুর বাবা তার মাকে অত্যাচার করতো। সিনগুলো দেখেন, আর এই ফাঁকে আমি একটা কাজ ছেড়ে নিই, কেমন?
আপনার আবেগকে আসল অর্থে পরিণত করতে এটি একটি সেরা সাইট। এখানে আপনি প্রথমবার খেলুন, লেভেল আপ করুন, আজই বড় জয় অর্জন করুন। আপনি বিগিনার হন বা প্রো, এখানে আপনার গেমের লেভেল আপ করা এবং জেতা শুরু করা সহজ, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। তাৎক্ষণিক পদক্ষেপ, ম্যাচের ফলাফল, পরিসংখ্যান, স্কোর এবং আরও অনেক কিছুর উপর প্রেডিকশন করুন। দ্রুত অর্থ প্রদান, ইউপিআই, ফোনপে, জিপে ইত্যাদি। নিরাপদ ও সুরক্ষিত ব্যাংক স্তরের এনক্রিপশন, বিশাল বোনাস এবং সর্বদা উপহার, সাথে 24/7 যে কোনো প্রয়োজনে লাইভ সাপোর্ট। বোনাস পেতে নিবন্ধন করার সময় প্রচার কোড PEXPL ব্যবহার করুন। মাত্র 100 টাকায় আপনি 12,000 টাকা পর্যন্ত ওয়েলকাম বোনাস আনলক করতে পারবেন। নিবন্ধন প্রসেস পিন কমেন্টে দেখুন। সিন বর্তমানে আসে। পরের দিন সকালে বাবা অফিসে যাওয়ার জন্য গাড়িতে উঠলে ইউনসু গাড়ি ঘুরিয়ে বাবাকে সোজা পুলিশ স্টেশনে নিয়ে যায়। ইউনসু সাহস করে বাবাকে বলে, যাও, এতদিন যা যা অপরাধ করেছো সব স্বীকার করে নিজেকে পুলিশের হাতে সোপর্দ করো। বাবা অবাক হয়ে বলে, এই বুড়ো বয়সে আমাকে জেলে দিবি? আমি তো কোনোদিন তোর গায়ে হাত তুলিনি। ইউনসু রাগ করে বলে, কেন তুললে না? আমার উপর হাত তুললে হয়তো আমি অনেক আগে প্রতিবাদ করতাম। এই বলে বাবাকে রাগ করে ওখানেই টেনে নামিয়ে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়। এরপর ইউনসু গাড়ি নিয়ে সোজা তার বান্ধবী হুইশুর সাথে দেখা করতে যায়। কিন্তু হুইশু কেন জানি আজকে ইউনসুর সাথে দেখা করে না। দরজা সামান্য খুললেও সে সামনে আসে না, শুধু ভিতর থেকে বলে, পরে তোর সাথে দেখা করব। এই বলেই দরজাটা লাগিয়ে দেয়। হুইশুর এমন অদ্ভুত আচরণে ইউনসুর মনে খটকা লাগে। ইউনসু হুইশুর ঘরের পাসওয়ার্ড জানে, তাই আর দেরি না করে নিজেই লক খুলে ভিতরে ঢুকে পড়ে। আর ভিতরে ঢুকে ইউনসু যা দেখে তাতে ওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে হুইশুর শরীরে ওর ঠিক মিস গাওয়ের মতো নির্দয় মারধরের দাগ। আর হুইশু এই কারণেই সামনে আসতে চাইছিল না। ইউনসুর বুকের ভেতরটা হুট করেই ভারী হয়ে ওঠে। সে ভাবতেও পারেনি তার সবচেয়ে কাছের বান্ধবীটিও এমন নরক যন্ত্রণার ভিতর দিয়ে যাচ্ছে। বাসায় এসে ইউনসুর হুইশুর সাথে কাটানো মিষ্টি স্মৃতিগুলোর কথা মনে হয়। হুইশু কত হাসি খুশি ছিল, কত আয়োজন করে হুইশুর বিয়ে হয়েছিল। হুইশু কত খুশি ছিল, আর এখন তার জীবনটা নরকে পরিণত হয়েছে। ইউনসু ভেবে পাচ্ছে না এখন সে কি করবে। মায়েরও জীবনটা বাবার কাছে শেষ হয়ে যাচ্ছে, ওদিকে কাছের বান্ধবীটারও সেম অবস্থা। ইউনসু কি করবে, কার কাছে হেল্প চাইবে বুঝতে পারছে না। পরের সিনে দেখি ইউনসু সেই ঘড়ির কাস্টমারের কাছে এসেছে। কেন জানি সেই লোকটার কাছে আসতে তার মন টানে, ভালো লাগা কাজ করে। তবে ইউনসু বেশি দেরি না করে তখনই চলে যাচ্ছে। এমন সময় সেখানে একটা ছেলেকে দেখে অবাক হয়। ছেলেটাকে দেখতে অনেকটা হুইশুর স্বামীর মতো। ইউনসু দেখে ছেলেটা কেন জানি নিজেকে আড়াল করে রাখতে চাচ্ছে। এই ছেলেটাকে মনে রাখবেন। তো যাই হোক, সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। একটা রেস্টুরেন্টে ইউনসুকে সেই ঘড়ির কাস্টমারের সাথে খেতে দেখি। ঠিক তখনই টিভিতে একটা ব্রেকিং নিউজ ভেসে ওঠে। মিস গাও মারা গেছেন, মানে সেদিনের সেই মেয়েটা। খবরে বলা হচ্ছে সে নাকি নিজেই নিজেকে শেষ করে দিয়েছে, কিন্তু পুলিশ তার শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পেয়েছে। এটা শুনে ইউনসুর মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। তখনই তার মায়ের কথা মনে হয়। সে তার ভাইকে ফোন করে বলে, মা কেমন আছে, কি করছে, ভালো আছে তো? তার ভাই বলে, হ্যাঁ ভালো আছে, ঘুমাচ্ছে। এটা শুনে ইউনসু একটু স্বস্তি পায়। এরপরই সে হুইশুকে ফোন করে, কারণ তারও সেম অবস্থা। কিন্তু হুইশু ফোন ধরে না। নিশ্চয়ই হুইশুর কিছু হয়েছে, এইভাবে ইউনসু অস্থির হয়ে পড়ে। সে কাঁপা কাঁপা গলায় বলে, আমি খুব বড় ভুল করে ফেলেছি, আমাকে এক্ষুনি একজনের সাথে দেখা করতে যেতে হবে। এই বলে কাঁদতে কাঁদতে খাবার ফেলে রেখেই তড়িঘড়ি করে ওখান থেকে বেরিয়ে যায়। লোকটি তাকে আটকানোর চেষ্টা করলেও ইউনসুর মাথায় তখন শুধু হুইশুর জন্য ভয় কাজ করছে। ইউনসু যত দ্রুত সম্ভব গাড়ি চালিয়ে হুইশুর ফ্ল্যাটে আসে। এরপর ভিতরে ঢুকে হুইশুকে খুঁজতে থাকে, বাট পায় না। এরপর দৌড়ে বেলকুনিতে আসলে দেখে হুইশু বারান্দায় রেলিংয়ে বসে নিচে লাফ দেওয়ার চেষ্টা করছে। সে আর এই যন্ত্রণা সহ্য করতে পারছে না। ইউনসু দ্রুত গিয়ে হুইশুকে টেনে নিচে নামিয়ে আনে। হুইশু কাঁদতে কাঁদতে বলতে থাকে, প্রতিদিন তিলে তিলে মরার চেয়ে একবারে মরে যাওয়া অনেক ভালো। তখন ইউনসু হুইশুর এই অবস্থা দেখে ক্ষোভে বলে ওঠে, তুই বলিস তোর স্বামীকে মেরে ফেলি। সিন এখানেই কাট হয়। পরের সিনে আমরা দেখি হুইশুই তার স্বামীর হাত থেকে বাঁচতে দেশ ছেড়ে পালানোর সিদ্ধান্ত নিয়েছে। তো বারবার শুধু হুইশুই স্বামী স্বামী বলতেছি, আসলে হুইশুর স্বামীর নাম হচ্ছে নো। তো ফাইনালি সে আজকে নোর হাত থেকে মুক্তি পাচ্ছে। এটা ভেবে হুইশু এতটা খুশি হয়েছে বলে বোঝানো সম্ভব না। আর একটু সময়, তারপরেই হুইশু নোর কাছ থেকে অনেক দূরে চলে যাচ্ছে। ঠিক এমন সময় হুইশুর ফোনে নো একটা ফটো সেন্ড করে। ফটোটা দেখতেই হুইশু আম্মা বলে চিৎকার করে ওঠে। মানে হুইশুকে আটকাতে নো এবার হুইশুর মাকে অত্যাচার করতে শুরু করেছে। একটু পরেই নো সেটা আবার হুইশুকে ভিডিও কলে দেখায়। মেয়ে হয়ে মায়ের কষ্টটা আর সইতে না পেরে হুইশু হাউমাউ করে ওখানেই কাঁদতে শুরু করে। তো ভিডিও শেষে নো হুমকি দিয়ে বলে, 2 ঘন্টার মধ্যে ফিরে না আসলে তোর মাকে আর বাঁচতে দিব না। মুহূর্তের মাঝে হুইশুর খুশি সব গায়েব। হুইশু নিরুপায় হয়ে আবার সেই নরকতুল্য বাসায় ফিরে আসে। বাসায় ঢুকেই সে দেখে নো তার আদরের পোষা বিড়ালটাকেও মেরে ফেলেছে। হুইশু কান্নায় ভেঙে পড়লে লোকটা জোরে গান ছেড়ে দিয়ে আবার তার উপর অমানসিক অত্যাচার শুরু করে।
তো মারধর শেষ করে সে আবার আই লাভ ইউ বলে। তারপর আবার হুইশুকে রুমে নিয়ে যায়। এরপর শারীরিক সম্পর্ক। নো হুইশুর সাথে যখন যেটা করার ইচ্ছা হয় সেটাই করে, আর হুইশু সব করতে বাধ্য হয়, তার কোনো উপায় নেই। তো বিছানায় পড়ে থেকে কান্না ভেজানো চোখে হুইশুর পুরনো সেই রঙিন দিনগুলোর কথা মনে পড়ে। কত সুন্দর ছিল সেই দিনগুলো। সে একজন পেন্টার, জীবনটা কত সুন্দর। তো হুইশুকে প্রতিটা কাজ খুব সাবধানে করতে হয়। একটু ভুল হলেই নেমে আসে অমানসিক টর্চার। অফিস যাওয়ার সময় স্বামীকে প্রতিদিন কিস করতে হয়, এটাও তার একটা আদেশ। মন না চাইলেও হুইশুকে সবই করতে হয়। নোকে বিদায় দিয়ে হুইশু কষ্টে সেখানেই বসে হাউমাউ করে কাঁদতে থাকে। কি হচ্ছে তার সাথে এসব? জীবনটা একদম নরকে পরিণত হয়েছে। এই পরিণতি থেকে কবে সে মুক্তি পাবে, নাকি কখনো সম্ভবই না? তো রাতে হুইশু ব্যথার ওষুধ খেয়ে ঘরে শুয়ে একটু বিশ্রাম নিচ্ছে, বাট ক্লান্তিতে হঠাৎ কখন যে সময় পেরিয়ে যায় সে বলতে পারে না। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সে তাড়াহুড়ো করে রাতের খাবার রান্না করার জন্য দৌড় দেয়, কারণ যদি দেরি হয় তো নো তার অবস্থা খারাপ করবে। তো আজ রাতেই নোর রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে অফিস থেকে সারাক্ষণ হুইশুকে নজরে রাখতে পারে। খাওয়ার টেবিলে বসে নো খুব ঠান্ডা মাথায় বলে, গতবার যখন তোমার পেটে বাচ্চা এসেছিল তুমি আমাকে বলনি কেন? আমি তো পেটে তেমন মারিনি, তাও ডাক্তার আমাকে কেন দোষ দিচ্ছিল? হুইশু কিছু না বলে শুধু সরি বলে মাথা নিচু করে থাকে। পরের দিন বাইরে যাওয়ার জন্য লোকটা হুইশুকে এমন সব জামা বেছে দেয় যাতে শরীরের মারধরের দাগগুলো ঢাকা থাকে। হুইশু কোনো মতে সুযোগ বুঝে ডাক্তারের কাছে গিয়ে তার শরীরের সব ইনজুরি রিপোর্ট করায়। তারপর রাগ করে এই রিপোর্টগুলো নিয়ে পুলিশের কাছে অভিযোগ করতে যায়। কিন্তু ভাগ্য খারাপ হলে যা হয়, থানায় ঢুকেই দেখে নোর বোন জিনিয়ং ওখানেই ডিউটি করছে। হুইশু এটা জানতো না, তাই ভয়ে ওখান থেকে দ্রুত বেরিয়ে যেতে ধরে, কিন্তু তাড়াহুড়োয় দুম করে হাত থেকে কাগজগুলো ফ্লোরে পড়ে যায়। জিনিয়ং রিপোর্টটা হাতে নিয়েই সব বুঝে ফেলে, কিন্তু সে এমন একটা ভান করে যেন কিছুই বোঝেনি। সে উল্টো হুইশুকে জ্ঞান দিতে শুরু করে, আপনি কি আপনার কোনো বন্ধুর হয়ে অভিযোগ করতে এসেছেন? দেখুন ভাবি, আজকালকার মেয়েরা সব মিথ্যা কথা বলে, নিজেদের গায়ে নিজেরা আঘাত করে এমন রিপোর্ট বানিয়ে এফআইআর করে। এসব করে আসলে কোনো লাভ হয় না। হুইশু আর কি করবে? সে আর কোনো কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে আসে। মানে সে পালাতে গিয়েও ব্যর্থ হলো, আবার পুলিশের কাছে রিপোর্ট করতে গিয়েও ফেঁসে গেল। এখন সে কি করবে? সে কি আত্মহত্যা করবে, নাকি তার বেস্ট ফ্রেন্ডকে সাথে নিয়ে তার শয়তান স্বামীকে খুনের ছক আঁকবে? জানি না কি হবে, সামনে গেলেই বুঝতে পারবো। সিন কাট হলে আমরা দেখি হুইশু আর তার স্বামী একটা আর্ট এক্সিবিশনে গিয়েছে। সেখানে টেনশনের কারণে হুইশু একটু বেশি ড্রিঙ্ক করে ফেলে, আর তাতেই হয়ে যায় বিপরীত। সবার সামনে সে হুমড়ি খেয়ে পড়ে গেলে তার স্বামী রাগে একদম অগ্নিমূর্তি হয়ে যায়। ফেরার পথে লোকটা এত জোরে গাড়ি চালায় আর হুইশুকে বলে সিট বেল্ট খুলে ফেলতে, যাতে সে বেশি করে ব্যথা পায়। এই নিষ্ঠুর চিন্তা একবার ভাবুন। বাসায় পৌঁছাতেই নোর ফোনে একটা কল আসে, আর সে বাহিরে চলে যায়। ঠিক তখনই ইউনসু সেখানে আসে, কিন্তু কপাল খারাপ, একটু পরে নো আবার ফিরে আসে। হুইশু ভয় পেয়ে তাড়াতাড়ি ইউনসুকে আলমারির ভেতরে লুকিয়ে ফেলে, কারণ সে জানে আজ তার স্বামী অনেক বেশি রেগে আছে। স্বামী রুমে ঢুকেই সব জানালা বন্ধ করে দেয় আর জোরে গান ছেড়ে দেয়, যাতে ভেতরের কোনো চিৎকার বাহিরে না যায়। হুইশু বারবার কাঁদতে কাঁদতে মাফ চাইছিল, কিন্তু এই জানোয়ারটা কিছুই শোনে না। সে অমানুষের মতো হুইশুকে মারতে থাকে, আর আলমারির ভিতর থেকে লুকিয়ে থাকা ইউনসু এই পুরো দৃশ্যটা নিজের চোখে দেখে আর অসহায় হয়ে কাঁদতে থাকে। তো সেদিন গভীর রাতে আমরা দেখি হুইশু সহ্য করতে না পেরে দড়ি টাঙাচ্ছে, মানে সে আবার নিজেকেই শেষ করতে চাচ্ছে। হঠাৎ একটা শব্দ হতেই নো জেগে ওঠে। এরপর বাহিরে আসতেই দেখে এই অবস্থা। তো নো তাড়াহুড়ো করে কাকে যেন ফোন করতে ধরে। তখনই আবার দেখে হুইশুর শরীরে তার দেওয়া নির্যাতনের দাগগুলো এখনো দগদগে। এই অবস্থায় কেউ দেখলে তো নোরই বিপদ হবে, তাই নো আর ফোন করে না। এরপর সে নিজেই হুইশুর জ্ঞান ফেরানোর ট্রাই শুরু করে। তো এমন করতে করতে অনেকক্ষণ পর হুইশুর জ্ঞান ফিরে আসে। নো তখন অনুশোচনা করার বদলে উন্মাদের মতো বলতে থাকে, তুমি আমাকে ছেড়ে এইভাবে মরতে পারো না, আমাকে এইভাবে ফাঁকি দেওয়া যাবে না। নো আবারও হুমকি দিয়ে বলে, শোনো, তোমার জীবন নেওয়ার অধিকার তোমার নেই, তুমি আমার জীবন নষ্ট করতে পারবে না। হুইশু তখন একদম ভেঙে পড়া গলায় বলে, ঠিক আছে, আমি আর আত্মহত্যা করব না, কিন্তু তোমাকে এই সিসি ক্যামেরা সরাতে হবে। আমি তোমার হাতের মার সহ্য করতে পারি, কিন্তু এই খাঁচার মধ্যে জানোয়ারের মতো বন্দী হয়ে থাকতে পারবো না। শেষ পর্যন্ত কোনো উপায় না দেখে নো সিসি ক্যামেরাটা ভেঙে ফেলে। পরের দিনেই হুইশু ইউনসিকে মেসেজ করে বলে, আমি তাকে মারতে প্রস্তুত।
ইউনসু তো প্রথমে অবাক হয় এবং সেই খুশি হয়। ইউনসু বলে, তুই চিন্তা করিস না, আমি তোর পাশে আছি। পরের সিনে দেখি হুইশু একটা ছুরি হাতে বেলকুনিতে দাঁড়িয়ে থাকা তার স্বামীর দিকে এগিয়ে যাচ্ছে। তো নো হুইশুকে ডাকতেই হুইশু চমকে ওঠে। আমরা দেখি নো অফিসে যাচ্ছে, তার মানে এতক্ষণ হুইশু যা দেখছিল সবটাই ছিল তার কল্পনা। এরপরে আমরা দেখি ইউনসু সেই ঘড়িচোর লোকটার দোকানে গিয়েছে। তো এই লোকটার নাম হলো জেড। সেখানে সে জাঙ্গান নামের সেই ছেলেটাকে আবার দেখে। ছেলেটা আবারও নিজেকে আড়াল করতেছে। জাঙ্গানকে দেখে ইউনসু কি যেন ভাবতে থাকে। ইউনসু নিশ্চিত হয় যে ছেলেটা পুলিশের চোখ ফাঁকি দিয়ে এখানে কাজ করছে। ছেলেটাকে ভিডিও করে ইউনসু সেটা হুইশুকেও দেখায়। নোর আর জাঙ্গানের চেহারা প্রায় সেম। ইউনসু আর হুইশু তখন ছেলেটাকে নিয়ে কি যেন একটা প্ল্যান করে। পরের সিনে দেখি ইউনসু জাঙ্গানের সাথে দেখা করে তাকে একটা বিশাল অফার দিচ্ছে। অফারটা হলো ইউনসু ছেলেটাকে নোর পাসপোর্ট আর অনেক টাকা দেবে, আর বিনিময়ে ছেলেটা নোর পরিচয়ে দেশ ছেড়ে চলে যাবে। জাঙ্গান অবাক হয়ে জিজ্ঞেস করে, শুধু এই কাজের বিনিময়ে এত টাকা কেন দিচ্ছেন? ইউনসু সাফ জানিয়ে দেয়, কোনো প্রশ্ন করবে না, জাস্ট টাকা নাও আর চলে যাও। আসলে জাঙ্গান দেখতেও হুবহু হুইশুর স্বামীর মতো। আর এখানে ইউনসু আর হুইশু মিলে এক মাস্টার প্ল্যান করে। তারা ঠিক করে প্রথমে নোকে মেরে কোনো এক জঙ্গলে গোপনে পুঁতে ফেলবে। এরপর জাঙ্গানকে ওই পাসপোর্ট দিয়ে বিদেশে পাঠিয়ে দেবে। এতে পুলিশ তদন্ত করতে এলেও ভাববে লোকটা নিজের ইচ্ছায় দেশ ছেড়ে পালিয়ে গেছে। কেউ ঘুণাক্ষরেও টের পাবে না যে আসল লোকটা মারা গেছে। পরিকল্পনা অনুযায়ী জাঙ্গানকে একদম হুইশুর স্বামীর মতো করে সাজানো হয়। তারা ঠিক করে বৃহস্পতিবার রাতে যখন নো অফিস পার্টি শেষে ড্রিঙ্ক করে বেহুশ হয়ে বাসায় ফিরবে, তখনই কাজটা তারা শেষ করবে। এর পরের সিনে আমরা দেখি হুইশু তার মায়ের কাছে যাওয়ার নাম করে নোর কাছ থেকে অনুমতি নিয়েছে। কিন্তু আসলে সে আর ইউনসু যায় জঙ্গলে লাশ মাটি চাপা দেওয়ার জন্য উপযুক্ত জায়গা খুঁজতে। কিন্তু ওই শয়তান নো তো কম না, সে জিপিএস দিয়ে ট্র্যাক করে দেখে ফেলে তারা কোথায় যাচ্ছে। তার মানে নো আগে থেকেই তাদেরকে কিছু একটা সন্দেহ করেছে। এর মধ্যেই তার ফোনে টিকিট বুকিং এর একটা মেসেজ আসে। তাই সে ওই দিন বেশি ড্রিঙ্ক না করেই তাড়াতাড়ি বাসায় ফিরে আসে। এরপর তো নো এসব কল্পনায় দেখলো। এসব কল্পনাতে দেখলো নো এর মনে অনেক ভয় ঢুকেছে, আর সেটা তার ফেস দেখেই বোঝা যাচ্ছে। ওদিকে হুইশু আর ইউনসু তখন একে অপরকে ট্রেনিং দিচ্ছে কিভাবে তারা নোকে মারবে। এমন সময়ই নো বাসায় চলে আসে। দুজনে তাড়াহুড়ো করে সব লুকাতে শুরু করে এবং নো ঘরে ঢোকার আগেই হুইশু তাড়াতাড়ি বাইরে বেরিয়ে আসে। নোর মনে ভয় ঢুকেছে, তাই এদিক সেদিক খুঁজতে শুরু করে। হুইশু সামনে আসতেই নো তাকে মারতে ধরে। এমন সময় ইউনসুও বাহিরে আসে। ইউনসুকেও দেখে নোর আরো ভয় লাগে এবং এবার তার সন্দেহ আরো পাকা হয় যে ইউনসু আর হুইশু মিলে তার বিরুদ্ধে নিশ্চয়ই কোনো প্ল্যান করছে। তাই এবার আরো হন্য হয়ে খুঁজতে থাকে। আর তখনই খাটের নিচে সেই দড়িটা দেখতে পায়। দড়ি দেখে নো এবার বুঝতে পারে দুজনে কি প্ল্যান করেছে। তারপর নো রাগ করে দড়িটা নিয়ে তো ফাইনালি হুইশু মনের যত রাগ সব ঝেড়ে ফেলে। এবার নো সত্যিই মারা যায়। তো এমন সময় দরজায় কলিং বেল বেজে ওঠে। দুজনেই তো চমকে ওঠে। হুইশু দরজার পিফল দিয়ে দেখে নোর মা এসেছে। হুইশু তাড়াহুড়ো করে কোনো মতে মুখটা পরিষ্কার করে দরজাটা একটু খোলে। নোর মা নোকে কিছু ফল দিতে এসেছে। হুইশুর এমন আচরণ দেখে সে আর ভিতরে ঢোকে না। এরপর দুজনে নোর ডেড বডিটা একটা বড় লাগেজে ভরে ফেলে। এরপর কোনো ঝুঁকি না নিয়ে সেটা গাড়িতে তুলে সোজা চলে যায় সেই গহীন জঙ্গলে। সেখানে আগে থেকে ঠিক করে রাখা জায়গায় লাশটা মাটি চাপা দিয়ে চিরতরে নিশ্চিহ্ন করে দেয়। এরপর তাদের পরিকল্পনার দ্বিতীয় ধাপ, নোর পরিচয়ে জাঙ্গানকে পাসপোর্ট দিয়ে এয়ারপোর্টে পাঠিয়ে দেয়। জাঙ্গান প্লেনে উঠে দেশ ছেড়ে চলে যায়। এখন যদি পুলিশ তদন্ত করতেও আসে, সবাই এটাই ভাববে যে হুইশুর স্বামী নিজের ইচ্ছায় দেশ ছেড়ে চলে গেছে। এভাবেই তারা এই নিখুঁত প্ল্যানটি সাকসেস করে। সিন কাট হলে আমরা দেখি হুইশু এবং ইউনসু জঙ্গল থেকে ফিরে এসে পাগলের মতো প্রমাণের চিহ্নগুলো মুছে ফেলতে শুরু করে। হুইশু তার রক্তমাখা পোশাকগুলো ধুয়ে ফেলতেছে। হুইশু টেনশনে ইউনসুকে জিজ্ঞেস করে, মোবাইলের সব ডেটা ডিলিট করছো তো? ইউনসু বলে, হ্যাঁ, আমি সব ডিলিট করে ফোনটা জাঙ্গানকে দিয়ে দিয়েছি। পরিকল্পনা হলো চায়না এয়ারপোর্টে নেমে সে ফোনটি বন্ধ করে ফেলে দিবে। ইউনসু বেরিয়ে যাওয়ার পরেই হুইশুর ননদ জেনিয়ং বাসায় হাজির হয়। চরম আতঙ্কে থাকা হুইশু ভুলবশত প্রতিবেশীর নাম ধরে ডাকলে জেনিয়ং অবাক হয়। হুইশু কোনো মতে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। জেনিয়ং তখন বলে, আমি একটা ক্রাইম স্পট থেকে আসছি, আমার কাপড় একটু ময়লা, বাথরুমটা একটু ব্যবহার করছি, হয়তো নোংরা হতে পারে।
হুইশু বলে না না সমস্যা নেই, কিন্তু বিপত্তি ঘটে বাথরুমে গিয়ে। জেনিয়ং যখন আয়নায় পানি টিস্যু দিয়ে মুছতে যায়, সে দেখে টিস্যুতে তাজা রক্ত লেগে আছে। সে অবাক হয়ে ভাবে তার নিজের গায়ের রক্ত কখন লাগলো। এরপর জেনিয়ং বাহিরে এসে জিজ্ঞেস করে ভাই কোথায় ভাবি, কাল থেকে ওকে মেসেজ দিচ্ছি কিন্তু কোনো রিপ্লাই পাচ্ছি না। ঠিক তখনই হুইশু লক্ষ্য করে ঘরের মেঝেতেও রক্তের দাগ লেগে আছে। জেনিয়ং দেখে ফেলবে, হুইশু ভয়ে অস্থির হয়ে সাথে সাথে ফ্লোর মুছতে শুরু করে। আসলে ওখানে রক্তের কোনো দাগই ছিল না। হুইশু ভয়ে আর টেনশনে জাস্ট হ্যালুসিনেট করছিল। তার ওই পাগলের মতো আচরণ দেখে জেনিয়ং কিছু বুঝতে পারে না। সেভাবে নির্ঘাত ভাইয়ার অমানসিক টর্চারের ভয়েই বেচারি এমন করছে। জেনিয়ং জিজ্ঞেস করে তোমরা কি ঝগড়া করেছো? ঘরের জিনিসপত্র সব ভাঙা কেন? হুইশু কোনো উত্তর না দিয়ে উল্টো কফির কথা বলে ব্যাপারটা এড়িয়ে যায়। কফি খেয়ে জেনিয়ং ওখান থেকে চলে যাওয়ার পর সে তার ভাইকে একটা মেসেজ পাঠায়। মেসেজে লিখেছে, ভাইয়া আমি যে প্রমোশনটা চেয়েছিলাম সেটা পেতে চলেছি, আর অফিস থেকে এখন ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করছে। সো প্লিজ ভাবির সাথে এমন কিছু করো না যাতে আমার ক্যারিয়ারে সমস্যা হয়। সিন কাট হলে আমরা দেখি ইউনসুর কাছে জাঙ্গানের মেসেজ এসেছে যে সে ঠিকঠাক পৌঁছে গিয়েছে। এদিকে ইউনসু গাড়ি পরিষ্কার করতে করতে নোকে মাটি চাপা দেওয়ার সেই ভয়ঙ্কর দৃশ্যটা চোখের সামনে ভাসতেছে। আসলে হুইশু আর ইউনসু দুজনের কেউই সেই রাতের স্মৃতি ভুলতে পারছে না। অপরাধ বোধ আর ট্রমা থেকে ইউনসু পাগলের মতো সিগারেট খাচ্ছে আর হুইশু ডুবে আছে ড্রিঙ্কসের নেশায়। পরের দিন সকালে নোয়ের অফিস থেকে হুইশুর কাছে ফোন আসে। তারা জানে নো অফিসে যায়নি। হুইশু তখন এমন ভান করে যেন সে আকাশ থেকে পড়েছে। হুইশু বলে সে কি সত্যি অফিসে যায়নি? আমি তো জানতাম ও অফিসেই আছে। অফিসের লোক বলে আপনিও কি জানতেন না? প্লিজ কোনো খবর পেলে আমাদের অবশ্যই জানাবেন। এরপরেই হুইশু তার প্ল্যান অনুযায়ী জেনিয়ংকে ফোন করে। জেনিয়ং ফোন রিসিভ করলে হুইশু কান্না করার ভান করে বলে তোমার ভাই 2 দিন ধরে অফিসে যাচ্ছে না। আমার মনে হয় সে দেশের বাইরে চলে গেছে, কারণ বাসায় তার পাসপোর্ট আর ট্রাভেল সুটকেস কিছুই নেই। জেনিয়ং অবাক হয়ে বলে তুমি বলতে চাচ্ছ ভাই কাউকে কিছু না বলে দেশ ছেড়ে পালিয়েছে? কিন্তু কেন? ঠিক আছে আমি দেখছি কি করা যায়। পরের সিনে ইউনসু আর হুইশুকে কথা বলতে দেখি। ইউনসু হুইশুকে সাহস দিয়ে বলে তুই একদম চিন্তা করিস না, যখনই ওরা এয়ারপোর্টের সিসিটিভি চেক করবে তখনই সবার বিশ্বাস হয়ে যাবে যে নো কাউকে কিছু না বলে বিদেশে চলে গেছে। শুধু কয়েকটা দিন ধৈর্য ধর। ওদিকে নোয়ের অফিসে আরেক তুলকালাম শুরু হয়েছে। নোয়ের কাছে নাকি এক ক্লায়েন্টের অনেক বড় অঙ্কের একটা টাকা ছিল, যেটা সে অফিসে জমা না দিয়েই উধাও হয়েছে। অফিসের সবাই এখন এটাই ভাবতেছে যে নো ওই টাকাটা নিয়েই পালিয়েছে, যা আসলে হুইশুদের জন্য একদিক থেকে সাপে বড় হয়েছে। এরপর আমরা দেখি নোয়ের পরিবারের ড্রামা। নোয়ের মা হুইশুকে ধমকাতে ধমকাতে বলে ও যখন চলে যাচ্ছিল তুমি বাধা দিলে না কেন? হুইশু বলে আমি অসুস্থ ছিলাম, ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। নোয়ের মা বিশ্রীভাবে বলে ওঠে অসুস্থ ছিলে, মরে তো যাওনি, তাহলে যখন জানলে ও চলে গেছে তখন কেন কাউকে বললে না? হুইশু বলে ও তো প্রায়ই এমন না বলে বাহিরে যায়, তাই আমি ভেবেছি এবারও হয়তো কোনো কাজে গেছে। নোয়ের মা অবাক হয়ে দেখে হুইশু শান্তিতে খাবার খাচ্ছে, ফেসে কোনো টেনশন নেই। এটা দেখে বলে আমার গলা দিয়ে পানি নামছে না আর তুমি দিব্যি খেয়ে যাচ্ছ, তোমার কি ওর জন্য একটুও কষ্ট হচ্ছে না? হুইশু কোনো কথা না বলে চুপচাপ খাবার খেতে থাকে, আর চোখে মুখে তো কোনো ইমোশনই নেই। এদিকে জেনিয়ং এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ চেক করতে গিয়ে দেখে তার ভাই এয়ারপোর্টে একটা মেয়ে আর একটা বাচ্চাকে জড়িয়ে ধরে হাক করছে, কিন্তু এটা আসলে জাঙ্গাং ছিল। বাট জেনিয়ং মনে করতেছে এটাই তার ভাই নো। জেনিয়ং এটা দেখে শিউরে ওঠে। জেনিয়ং আরও ভাবে তার মানে ভাই ভাবিকে ধোকা দিয়ে ওই মেয়ে আর বাচ্চার জন্য দেশ ছেড়ে পালিয়েছে। জেনিয়ং মনে মনে ভাবে ভাই আমি তোমার কাছে এটা অন্তত আশা করিনি। একটু পরেই জেনিয়ংয়ের মা জেনিয়ংকে ফোন করে। জেনিয়ংয়ের মা বলে হুইশু কেমন জানি বদলে গেছে রে, আমি ওর সামনে এত কাঁদছিলাম অথচ ওর কোনো রিয়াকশনই ছিল না, ও কি কিছু জানে? জেনিয়ং তো একটু আগেই ফুটেজে তার ভাইকে একটা মেয়ে ও বাচ্চার সাথে দেখলো, তাই উল্টো আরও তার মাকেই ধমক দিয়ে বলে মা তুমি কেন হুইশুর পিছনে পড়ে আছো, ওকে একটু শান্তিতে থাকতে দাও না, ভাই নিজের ইচ্ছায় ঘর ছেড়ে চলে গেছে, যখন মন চাইবে তখন আবার ফিরে আসবে। এতটুকু বলেই মায়ের আর কোনো কথা না শুনেই কল কেটে দেয়। পরের সিনে দেখি হুইশু আর জেনিয়ং নোয়ের অফিসে গেছে। সেখানে অফিসের লোক বলে দেখুন কোম্পানির বদনাম হবে বলে আমরা আপনার ভাইয়ের বিরুদ্ধে কোনো মামলা করতেছি না, শুধু তাকে চাকরি থেকে বরখাস্ত করলাম। জেনিয়ং মনে মনে ভাবে সত্যি যদি পুলিশি ঝামেলা শুরু হয় তবে তার নিজের প্রমোশন আটকে যাবে, তাই জেনিয়ং আর কথা না বেরিয়ে ওখান থেকে চলে আসে। এই সব ব্যাপারগুলো হুইশু ইউনসিকে জানিয়ে দেয় এবং আগামীকাল দুজনে দেখা করতে চায়। ইউনসু বলে ঠিক আছে। পরের দিনে দেখি দুই বান্ধবী অনেক দিন পর ঘুরতে বেরিয়েছে। হুইশু মনের সুখে শপিং করতেছে। এবার যেন তাকে বাধা দেওয়ার মতো কেউ নেই, গালি দেওয়ার বা মারধর করার মতো কেউ নেই। সে এখন স্বাধীনভাবে জীবনযাপন করতেছে। হুইশুকে দেখতে এখন অনেক সুন্দর আর প্রাণবন্ত লাগতেছে। হুইশু আর ইউনসু এখন একসাথে ঘোরাঘুরি করে, খাওয়া দাওয়া করে, দুজনে অনেক ভালো সময় কাটায়। ইউনসু হুইশুর একাকিত্ব দূর করার জন্য হুইশুকে জেডের দোকানে একটা চাকরির ব্যবস্থাও করে দেয়। জেডের দোকানের সব হিসাব এখন হুইশুই রাখে, ফলে জেডের সঙ্গে হুইশুরও ভালো একটা সম্পর্ক হয়।
কিন্তু এই সুখও হুইশুর কপালে বেশি দিন থাকে না। একদিন বৃষ্টির রাতে হুইশু কাজ ছেড়ে বাসায় ফিরেছে, প্রচন্ড বৃষ্টি পড়তেছে। এমন সময় হুইশু খেয়াল করে দেখে দরজার পাথর দিয়ে কেউ একজন ভিতরে ঢুকতেছে। হুইশু ভয়ে একদম পাথর হয়ে যায় যখন দেখে সামনে জাঙ্গান দাঁড়িয়ে আছে আর সে শয়তানি মার্কা হাসি দিচ্ছে। খারাপ কিছু হতে যাচ্ছে তাই হুইশু ফোনটা বের করে তাড়াহুড়ো করে পুলিশকে কল দিতে যায়। বাট জাঙ্গান হাসতে হাসতে বলে, কাকে ফোন করছো? পুলিশকে? পুলিশকে কি বলবে? বলবে যে তোমার মৃত স্বামী ফিরে এসেছে? হুইশু একদম নিস্তব্ধ হয়ে যায়, কি করবে কিছুই বুঝতে পারতেছে না। জাঙ্গান নোয়ের পুরনো ফোনটা বের করে হুইশুকে তার উপর হওয়া নির্যাতনের কিছু সিসিটিভি ফুটেজ দেখায়, যেখানে নো তাকে অমানসিক মারধর করতেছে আর জোর করে শারীরিক সম্পর্ক করতেছে। জাঙ্গান হাসি দিয়ে বলে, তোর এই ভিডিওগুলো দেখতে দেখতে এখন আমার রাতে ঘুম আসছে না, স্বপ্নে শুধু তোকেই দেখি। এখন বল তুই কি দিবি? হয় আমাকে 300 কোটি ওম দে, নয়তো তোকে আমার হতে হবে। জাঙ্গান বলে, আমি ইউনশুকেও অনেকবার কল দিয়েছি কিন্তু সে ধরছে না। হুইশু জাঙ্গানকে বাসা থেকে বের করার জন্য একটা বুদ্ধি খাটাই। হুইশু বলে, আজ রাতে নূর মা এখানে এসে থাকার কথা, তাই তুমি চলে যাও। জাঙ্গান প্রথমে যেতে চায় না, বাট একটু পর কি যেন ভেবে নোয়ের জামা কাপড় পরেই বাসা থেকে বেরিয়ে যায়। কিন্তু বের হওয়ার সময় দারোয়ান জাঙ্গানকে দেখে ফেলে। এদিকে হুইশু জাঙ্গান গেল নাকি সেটা দেখার জন্য নিচে আসে। হুইশু দেখে জাঙ্গান কোনো প্রমাণ না রাখার জন্য অসহায় দারোয়ানকেও মেরেছে। হুইশু ভয়ে একদম নিস্তব্ধ হয়ে যায়, কিন্তু পরিস্থিতির চাপে নিজেকে কোনো রকমে সামলে রাখে। হুইশু জাঙ্গানকে বলে দেয় কোন দিক দিয়ে গেলে সে সিসি ক্যামেরা এড়িয়ে যেতে পারবে। এরপর আমরা দেখি হুইশু তার সব গয়নাগাটি বের করতেছে বিক্রি করার জন্য। ওইদিকে এই মাঝরাতেই ইউনশুর কাছে একটা কল আসে। জাঙ্গান ইউনশুকে বলে, আমি ফিরে এসেছি। ইউনশু চমকে যায়, ও রেগে গিয়ে বলে, তুমি তো কথা দিয়েছিলে আর আসবে না, তাহলে কেন আসলে? জাঙ্গান হাসতে হাসতে বলে, আমি এক্ষুনি হুইশুর সাথে দেখা করে আসলাম। সে আমাকে ভদ্র মেয়ের মতো 300 কোটি ওন দিবে বলেছে, 5 দিন টাইম নিয়েছে। এই বলেই জাঙ্গান কলটা কেটে দেয়। সকাল হতেই দেখি ইউনশু পাগলের মতো হুইশুর বাসার দিকে দৌড়াচ্ছে। সেখানে গিয়ে দেখে ইলাহি কাণ্ড, সেখানে পুলিশ আর মানুষের ভিড়। ইউনশু শোনে রাতে নাকি দারোয়ানকে কেউ মেরে ফেলেছে। ইউনশু দেখে হুইশুও বাসায় নেই এবং কল করলে কলও ধরছে না। এটা দেখে ইউনশু চরম দুশ্চিন্তায় পড়ে যায়। ইউনশু জেটকে ফোন করলে শুনে সেখানেও যায়নি। সিন হুইশুর কাছে আসলে দেখি সে গহনাগুলো বিক্রি করতে এসেছে। গহনা বিক্রি শেষে হুইশু ফিরে আসলে দেখি ইউনশু এখনো হুইশুর অপেক্ষায় সেখানেই আছে। হুইশু আসতেই ইউনশু কাছে এসে অস্থির হয়ে বলে, তুই কোথায় ছিলি? আর এসব তুই আমাকে আগে বললি না কেন? আমি সব ছেড়ে চলে আসতাম। হুইশু বলে, বাকি টাকা জোগাড় করতে আমি এই ফ্ল্যাটটাও বিক্রি করে দেব। সিন কাট হলে আমরা দেখি নোয়ের মা জেনিয়ংকে বলছে, আমার হুইশুর উপর আগে থেকেই সন্দেহ হচ্ছিল, তাই আমি সিকিউরিটিকে বলেছিলাম ওর উপর নজর রাখতে। তুই একটু দেখতো কেন দারোয়ানকে মারা হলো আর কে মারলো। জেনিয়ং বিরক্ত হয়ে বলে, মা তুমি এসব কেন করলে? ভাই তো নিজের ইচ্ছাই গেছে। কিন্তু এরপর জেনিয়ং যা করে তা সত্যিই অবাক করার মতো। সে পুলিশের লোক হওয়া সত্ত্বেও দারোয়ানের ডায়েরি থেকে হুইশু সংক্রান্ত সব তথ্য ছিঁড়ে ফেলে। এমনকি সিসিটিভি ফুটেজে যখন সে তার ভাই আর দারোয়ানের ধস্তাধস্তি দেখে সেটাও ডিলিট করে দেয়। পাশের অফিসার জিজ্ঞেস করলে সে বলে, না কিছু পাওয়া যায়নি। জেনিয়ং আসলে মনে করতেছে তার ভাই দারোয়ানকে মেরেছে, আর তাই জেনিয়ং ভাইকে বাঁচাতে এসব করতেছে। এরপর জাঙ্গান সরাসরি ইউনশুর শপিং মলে গিয়ে তাকে বিরক্ত করতে শুরু করে। সে ইউনশুকে খুনি বলে হাসাহাসি করে আর মোবাইল বের করে নোট ডেড বডি জঙ্গলে নিয়ে যাওয়ার ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করতে থাকে। ইউনশু ফোনটা নিতে ধরলে জাঙ্গান বলে, আগে টাকা দে তারপর পাবি। সিন কাট হয়ে চলে আসে পরের দিনে। জাঙ্গান একটা পাবে এসে লাল পানি খেয়ে পুরো টাল্লি হয়ে গেছে। আমরা দেখি সেখানে আজকে জেডও এসেছে। সে জাঙ্গানকে দেখে অবাক হয়ে এবং তার ফোনটা চেক করতেই সে হুইশুকে দেখে। ফোনটা আরও ঘেটে ঘুটে দেখলে জেড বুঝতে পারে জাঙ্গান হুইশুকে ব্ল্যাকমেইল করতেছে, আর এই কারণেই হয়তো হুইশু কাজে আসছে না। জেড বাহিরে এসে হুইশুকে কল দেয় ও জিজ্ঞেস করে, তোমার কি কোনো সমস্যা হচ্ছে? আমাকে বলতে পারো। কিন্তু হুইশু বরাবরের মতোই বলে, না কোনো সমস্যা নেই। কিন্তু জেডের মনে থেকে সন্দেহ যায় না। জেড ভাবে কিছু তো একটা হয়েছে, আর সে একদিন হুইশুর কোমরে আঘাতের চিহ্নও দেখেছিল। এসব কিছু নিয়ে জেড চিন্তায় পড়ে যায়। এরপর আমরা দেখি হুইশু টাকা ম্যানেজ করার আর কোনো উপায় না পেয়ে নোয়ের পার্সোনাল লকারটা খোলার জন্য অন্য একজন লোক ভাড়া করে এনেছে। হুইশু যখন নোয়ের পার্সোনাল লকারটা খোলে তখন সেখানে দেখা যায় 2 চোখ ধাঁধানো সব সোনা আর অঢেল টাকা। ওদিকে জেড এখনো চিন্তাই করতেছে এবং সে সবকিছু আজ করতে পেরে মনে মনে ঠিক করে সে নিজে থেকেই হুইশুকে সাহায্য করবে। তাই সে দেরি না করে জাঙ্গানের সব খবর নেওয়ার জন্য পিছনে লোক লাগিয়ে দেয়। এদিকে জাঙ্গান নোয়ের মোবাইলের লোকেশন হিস্ট্রি চেক করে বুঝে যায় নোকে ঠিক কোথায় মাটি চাপা দেওয়া হয়েছে।
এরপর জাঙ্গান সরাসরি সেই জঙ্গলে চলে যায় এবং সেখানকার ভিডিও করে হুইশু আর ইউনসুকে নতুন করে ব্ল্যাকমেল করতে শুরু করে। পরের সিনে দেখি ইউনসু আর হুইশু কথা বলতেছে, এমন সময় সেখানে জেনিয়ং আসে ও এদের দুজনকে একসাথে এভাবে কথা বলতে দেখে সন্দেহ জাগে। তাই জেনিয়ং চুপি চুপি ইউনসুকে ফলো করতে শুরু করে। ইউনসু জাঙ্গাংকে গাড়িতে তুলে নিয়ে বলে সামনে গিয়ে নিরিবিলিতে টাকা গুনে দেব। আসলে ইউনসু প্ল্যান করেছে জাঙ্গাংকে কোনো নিরিবিলি জায়গাতে নিয়ে গিয়ে সেখানেই ওর খেল খতম করবে। তো তারা যাচ্ছে আর পিছে পিছে জেনিয়ংও যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে জেনিয়ংকে তার এক সহকর্মী কল করে। সে জানে দারোয়ান খুনের সিসিটিভি ফুটেজে আমি আপনার ভাবিকে দেখেছি। জেনিয়ং আকাশ থেকে পড়ে। এর পরপরই তার মা কল দিয়ে বলে নো বাসে এসেছিল, ও নাকি বিপদে পড়েছে, তুই ওকে যেভাবেই হোক খুঁজে বের কর। এদিকে গাড়ির ভিতরে জাঙ্গাং আর ইউনসু ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তো জাঙ্গাং ওখান থেকে পালিয়ে গিয়ে রাস্তায় একটা গাড়ি দেখে লিফট চাই। তখন দেখি গাড়িটা জেনিয়ং এর। জাঙ্গাং তো আর জানে না যে এটা নোর বোন। এদিকে জেনিয়ং আবার জাঙ্গাংকে তার ভাই মনে করেছে, বাট একটু পরে জাঙ্গাং এর আচরণগুলো খেয়াল করলে সে বুঝতে পারে এটা তার ভাইয়ের মতো দেখতে লাগলেও এটা আসলে তার ভাই নয়। এদিকে জাঙ্গাং প্রথমে বুঝতে পারেনি যে এই মেয়েটি একজন পুলিশ অফিসার আর নোয়ের বোন, কিন্তু যখনই সে চিনতে পারে তখনই কৌশলে গাড়ি থেকে নামার চেষ্টা শুরু করে। এরপর জেনিয়ং এর সাথে তার তুমুল ধস্তাধস্তি শুরু হয়। 방해하지 말고 꺼져. তো জেনিয়ং জাঙ্গাকে হাতকড়া পরিয়ে দেয় আর জাঙ্গাংয়ের কাছ থেকে নোয়ের ফোনটা কেড়ে নেয়। হুইশু তখন ইউনসুকে না পেয়ে জাঙ্গানের ফোনে কল দেয় আর সেই কলটা ধরে জেনিয়ং। ব্যাস, জেনিয়ং এখন সবটা বুঝে যায়। ওদিকে জেডও হুইশুকে কল দিয়ে জানায় যে ইউনসু এসেছে। এদিকে জেনিয়ং সিসিটিভি ফুটেজ আর জাঙ্গাংয়ের করা ভিডিওগুলো ভালো করে দেখার পর নিশ্চিত হয়ে যায় যে লোকটা দেশ ছেড়ে পালিয়েছে সে আসলে তার ভাই না। এরপর জেনিয়ং যখন ফোনে হুইশুর উপর করা সেই অমানসিক নির্যাতনের ভিডিওগুলো দেখে তখন তার বুঝতে আর বাকি থাকে না কেন হুইশু তার ভাইকে মারতে বাধ্য হয়েছে। নিজের ভাইয়ের এমন পৈশাচিক রূপ দেখে জেনিয়ং নিজেও স্তব্ধ হয়ে যায়। তবে ভাই তো ভাই, তাই ভাইয়ের মৃত্যুতে জেনিয়ং এর অনেক কষ্ট হয়। ইউনসুর জ্ঞান ফেরার পর জেড ইউনসুকে বলে জাঙ্গানের কাছ থেকে পাওয়া নোয়ের ফোনে আমি সব দেখেছি, তোমরা দুজন আর কিছু করবে না, যা করার এখন আমি করব। ইউনসু অবাক হয়ে জিজ্ঞেস করে কিন্তু আপনি কেন আমাদের সাহায্য করছেন? জেড বুঝিয়ে বলে যে একা জাঙ্গানের মতো লোকের সাথে তোমরা পেরে উঠবে না। আসলে জেড আগে থেকেই জাঙ্গাংয়ের পিছনে লোক লাগিয়ে দিয়েছিল না, সেই লোকই ইউনসুকে আহত অবস্থায় উদ্ধার করেছে। এমনকি ওই লোক জেনিয়ংকেও তাদের পিছনে যেতে দেখেছে। পরের সিনে দেখি জেনিয়ং জাঙ্গাংকে একটা গ্যারেজে আটকে রেখে নিজের প্রমোশনের ইন্টারভিউ দিতে গেছে, কিন্তু সেখানে জেনিয়ংকে সাফ জানিয়ে দেয় তোমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে তবে তোমার প্রমোশন হবে না। জেনিয়ং তখন নিজের ক্যারিয়ার বাঁচাতে পুরো বিষয়টা ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর জেনিয়ং ইউনসুর শপিং মলে গিয়ে একজন সেলসম্যানকে তার ভাই নোয়ের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে একে চেনো? সেলসম্যান বলে হ্যাঁ, সে তো সবসময় তার স্ত্রীর জন্য গিফট কিনতো। ঠিক তখনই ইউনসু ওখানে এসে একটা চরম কথা বলে, স্ত্রীকে সবসময় গিফট দেওয়ার মানে এই নয় যে স্বামী তাকে ভালোবাসে, সে তার পৈশাচিক অপরাধ ঢাকার জন্যও গিফট দিতে পারে। এরপর জেনিয়ং সরাসরি হুইশুর বাসায় গিয়ে জিজ্ঞেস করে আমার ভাই কোথায়? হুইশু বরাবরের মতোই বলে সে দেশের বাহিরে। জেনিয়ং তখন বাঁকা হেসে বলে সে তো বাহিরে গেছে, কিন্তু ফিরে আসবে তো? হুইশুও দমে না গিয়ে বলে হ্যাঁ অবশ্যই আসবে। এদিকে জেডের লাগানো লোকটা খবর দেয় যে জেনিয়ং জাঙ্গাংকে পুলিশের হাতে দেয়নি, বরং অন্য কোথাও লুকিয়ে রেখেছে। ইউনসু এই সুযোগে জেনিয়ং এর গ্যারেজ থেকে জাঙ্গাংকে তুলে নিয়ে আসে। জেড ইউনসুকে এই বিপজ্জনক রিস্ক নেওয়ার জন্য অনেক বকাঝকা করে। আসলে জেড চাচ্ছে সে নিজেই সব হ্যান্ডেল করতে, কিন্তু ইউনসু নিজেই জাঙ্গাংকে নিয়ে নতুন কোনো প্ল্যান করেছে। কিন্তু জাঙ্গাংও কম না, সে জেডের একজন লোককে মেরে ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে সে সোজা জেনিয়ং এর কাছে গিয়ে বলে আমি জানি তোমার ভাইয়ের লাশ কোথায় মাটি চাপা দেওয়া হচ্ছে, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। জাঙ্গাং জেনিয়ংকে নিয়ে সেই জঙ্গলে যায় এবং কবর খুঁড়তে শুরু করে, কিন্তু কপাল ভালো কবরের ভেতরে তারা শুধু একটা হরিণের লাশ পায়। আসলে এই হরিণের লাশের নিচেই ছিল নোয়ের বডি ভরা লাগেজটা, কিন্তু তারা সেটা খেয়াল করেনি। জেনিয়ং প্রচন্ড রেগে গিয়ে জাঙ্গাংকে আবার অ্যারেস্ট করে তার মায়ের বাসায় একটা রুমে আটকে রাখে। এদিকে দেখি ইনভেস্টিগেশন অফিসার হিনওয়াং দারোয়ান খুনের তদন্ত করতে গিয়ে হুইশুর সেই পুরনো মেডিকেল রিপোর্টটা দেখতে পায়। রিপোর্টটা দেখে সে সোজা ডক্টরের কাছে গিয়ে জিজ্ঞেস করে এটা কি আসল?
ডক্টর বলে হ্যাঁ, হুইশুর শরীরে আঘাতগুলো সত্যি ছিল। হেনুয়াং এবার সব ডট মেলাতে শুরু করে। এরপর সে সোজা হুইশুর বাসায় আসে এবং হুইশুকে সরাসরি জিজ্ঞেস করে, যেদিন রাতে দারোয়ান খুন হয়েছিল সেদিন আপনাকে কেন নিচে দেখা গিয়েছিল? হুইশু তো সত্যটা বলবে না, তাই বলে একটা জিনিস আনতে নিচে গিয়েছিলাম। হেনুয়াং বলে সত্যটা বলতে পারেন, আমি আপনাকে যথেষ্ট সাহায্য করব। কিন্তু হুইশু কোনো কিছুই বলে না। হেনুয়াং যাওয়ার পরপরই হুইশু মোবাইলে একটা ছবি দেখে আতঙ্কে জমে যায়। জেনুয়াং তাকে সেই জঙ্গলের ছবি পাঠিয়েছে যেখানে তারা নোকে মাটি চাপা দিয়েছিল। জেনুয়াং হুমকি দিয়ে বলে, যদি এই নিয়ে কাউকে কিছু বলো তবে ইউনশু আর তোমার মা দুজনেই মরবে। হুইশু কাঁদতে কাঁদতে তাদের প্রাণ ভিক্ষা চাইলে জেনুয়াং একটা শর্ত দেয়। সে বলে, তাহলে তুমি মরে যাও। আসলে জেনুয়াং চাচ্ছে তার পেশায় কোনো ঝামেলা না হোক। হুইশু আর কোনো উপায় না দেখে তার প্রিয় বান্ধবী ও মাকে বাঁচাতে আত্মহত্যার পথই বেছে নেয়। হুইশু গাড়ির ভেতর ক্লোরোফর্ম আর অ্যাসিড দিয়ে মরতে যাচ্ছিল, কিন্তু ঠিক শেষ মুহূর্তে ইউনশু আর জেড সেখানে আসে এবং হুইশুকে দ্রুত হাসপাতালে ভর্তি করায়। সিন কাট হলে আমরা দেখি হেনুয়াং এরই মধ্যে বুঝে ফেলেছে যে সিসিটিভি ফুটেজ জেনিয়ং ডিলিট করেছে। সে জেনিয়ংকে সরাসরি জেরা করলে জেনিয়ং সব অস্বীকার করে এবং উল্টো হুইশুকেই দোষারোপ করে। জেনিয়ং নিজেকে বাঁচাতে হুইশুর খোঁজে হাসপাতালে যায়। সেখানে ইউনশুর সাথে তার দেখা হলে ইউনশু জেনিয়ংকে সজোরে এক থাপ্পড় মারে। ইউনশু চিৎকার করে বলে, তোর ভাই হুইশুকে অমানসিক মারধর করতো, আর তুই সব জানার পরেও চুপ ছিলি কিভাবে? জেনিয়ং বলে, তোরা আমার ভাইকে মেরেছিস, তোদের আমি ছাড়বো না। ঠিক এই উত্তেজনাপূর্ণ মুহূর্তেই জেনিয়ং এর ফোনে প্রেসিডেন্টের কল আসে। প্রেসিডেন্ট বলে, আমি সব শুনেছি, তুমি নাকি সিসিটিভি ফুটেজ ডিলিট করেছ আর তোমার ভাই নাকি পালিয়েছে। এইসব ঝামেলা মেটানোর জন্য তোমার হাতে মাত্র একদিন সময় আছে। ইউনশো তখন জেনিয়ংকে চ্যালেঞ্জ দিয়ে বলে, প্রেসিডেন্ট যদি জানতে পারে তোমার ভাই হুইশুর উপর কী পরিমাণ অত্যাচার করত তাহলে তোমার ক্যারিয়ার আজকেই শেষ হয়ে যাবে। সিন চলে আসে কয়েকদিন পর। জেড আর ইউনশু হুইশুকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য পাসপোর্ট আর টিকিট দিয়ে দেয়। কিন্তু ওদিকে জেনিয়ং জাঙ্গাকে নিজের বাসায় লুকিয়ে রেখেছিল না, তো জেনিয়ং এর মা জাঙ্গাকে দেখে নিজের ছেলে ভেবে কাছে যায়। বাট জাঙ্গান তাকে চরম সত্যিটা বলে দেয়। সে বলে, তুমি তো সব জানতে তোমার ছেলে হুইশুর সাথে কি করতো। তুমি আসলে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম মা, কারণ তোমার প্রশ্রয়ে তোমার ছেলে পশুর চেয়েও অধম হয়েছে। নিজের ছেলের বিরুদ্ধে এসব কথা শুনে জেনিয়ং এর মা রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে জাঙ্গানকে ওখানেই মেরে ফেলেন। জেনিয়ং বাসে এসে যখন দেখে তার মা জাঙ্গানকে মেরে ফেলেছে, তখন জেনিয়ংয়ের টেনশনটা আরও বেড়ে যায়। জেনিয়ং লাশটা নিয়ে জঙ্গলে মাটি চাপা দিতে যায়, কিন্তু এসব কিছু জেড দেখে ফেলে। ইউনশুকে খবর দিলে ইউনশু গাড়ি নিয়ে এসে জেনিয়ংয়ের গাড়িতে সজোরে ধাক্কা মারে। অ্যাক্সিডেন্টের ফলে জেনিয়ংয়ের গাড়ির ডিকি খুলে যায় আর জাঙ্গানের লাশ সবার সামনে চলে আসে। মুহূর্তের মধ্যে সব নিউজ হয়ে যায়। তো অবশেষে হুইশু পুলিশের কাছে সব স্বীকার করে নেয়। সে জানায় কিভাবে তার স্বামী তাকে বছরের পর বছর নির্যাতন করেছে এবং কেন সে তাকে মারতে বাধ্য হয়েছে। এই খবর ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট জেনিয়ংকে চাকরি থেকে বরখাস্ত করেন। হুইশু আর ইউনশুর দুজনেরই জেল হয়, কিন্তু কয়েক বছর জেল খাটার পর তারা যখন বের হয় তখন তারা এক সুন্দর আর শান্তিময় জীবন ফিরে পায়। আর এভাবেই লোমহর্ষক কাহিনীওয়ালা ড্রামাটা শেষ হয়। তো মুভিটি কার কাছে কেমন লেগেছে জানি না, তবে আপনার নিজের যদি ভালো লেগে থাকে তাহলে আপনিও অন্তত লাইক দিন এবং কমেন্ট করে আপনার ভালো মন্দ মতামত জানান, কারণ আপনাদের কমেন্টগুলোই তো আমাকে উৎসাহ দেয়। যদি আলসামো লাগে তো জাস্ট লাভ ইমোজি কমেন্ট করেন, কেমন? তো ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, টেক কেয়ার, বাই বাই।